শুরুতেই আমরা দেখতে পাই লিনজি আর নিয়েচি ওরা দুজন মিলে চলে এসেছে একটা অ্যাকোয়ারিয়াম পার্কে। আর সেখানে সেই লিনজিরাজকে অনেক ভালো লাগছে। লিনজি বলে, তুমি জানো এরকম জায়গায় আসার জন্য আমি সেই কবে থেকে চাইতাম, আর আজকে ফাইনালি আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। নিয়েচি বলে, তুমি যদি আমায় বলো তাহলে এরকম তোমার পছন্দের আরো অনেক জায়গায় আমি তোমাকে নিয়ে যাব। এইভাবে ওরা দুজন মিলে একসঙ্গে খুব সুন্দর সময় কাটাতে থাকে। হঠাৎ করেই লিনজি বলে, আচ্ছা নিয়েছি, তুমি আমাকে ঠিক কবে থেকে ভালোবাসা শুরু করেছো? আমাকে যখন এই ফোনের পান্ডা রিং কিনে দিয়েছিলে সেই সময় থেকে? নিয়েছি বলে, না। লিনজি বলে, তাহলে কবে থেকে? নিয়েছি বলে, একদম ছোট্টবেলা থেকে, যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম। এটা শুনে লিনজি তো খুব অবাক হয়ে যায় আর সাথে সাথে খুব লজ্জা পেতে শুরু করে। লিনজি বলে, তাহলে তুমি এই কথাটা আমাকে এতদিনে বলনি কেন একবারও? নিয়েছি বলে, আগে বলিনি তো কি হয়েছে, আজকে তো বললাম। এটা শুনে লিনজি খুব খুশি হয়ে যায়। অন্যদিকে ফাংচাওকে দেখা যায় ও তো বাড়িতে মন মরা হয়ে রয়েছে। ওর মা বাবা ফাংচাওয়ের প্রিয় প্রিয় খাবারগুলো ওকে বানিয়ে দেয়, কিন্তু ফাংচাও তবুও কারোর সঙ্গে সেইভাবে কথাই বলছিল না। ফাংচাওর বাবা সেই সময় ড্রিঙ্ক নিয়ে আনে বাবার ছেলে দুজন মিলে বসে খাবে বলে। ফাংচাও বলে, আমি একজন অ্যাথলেট, আমি ড্রিঙ্ক করতে পারবো না। ফাংচাওর বাবা বলে, একদিন ড্রিঙ্ক করলে কিচ্ছু হবে না, কিন্তু ফাংচাও তবুও খেতে চায় না। আর ওর বাবাকে বলে, তুমি এখান দিয়ে এগুলো নিয়ে সরে যাও, আমার ভালো লাগছে না কিছু। ফাংচাওর বাবা বলে, আচ্ছা তুমি একা একা এখানে এসেছো কেন? তোমার কি কারোর সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে? লিনজির সাথে কিছু হয়েছে? ফাংচাও বলে, না, ওদের সাথে আমার কেন কিছু হবে। ফাংচাওর বাবা কিছু না বলে একা একাই ড্রিঙ্ক করতে থাকে। এটা দেখে তখন ফাংচাওয়েরও একটু ইচ্ছে হয়, আর সেই জন্য ও তখন ওখানে থাকা গ্লাসটা নিয়ে নিজেই ড্রিঙ্ক করতে শুরু করে। আর ফাংচাওয়ের এই ড্রিঙ্ক করা দেখে ফাংচাওয়ের বাবা একদম নিশ্চিত হয়ে যায় যে নিশ্চয়ই ফাংচাওয়ের কিছু তো একটা হয়েছে। আসলে ফাংচাও মনের ভেতরে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে। তো এরকম অনেকটা সময় কেটে যায়। ফাংচাওয়ের মা এসে দেখে ওখানে ফাংচাওয়ের বাবা মাতাল হয়ে পড়ে আছে, কিন্তু ফাংচাও কোথাও নেই। ফাংচাওয়ের মা বারবার করে জিজ্ঞাসা করে ফাংচাও কোথায়। সেই সময় একটা আওয়াজ পেয়ে ছুটে রান্নাঘরে আসলে দেখে যে ফাংচাও ওখানে বসে বসে বমি করছে। আসলে ফাংচাও ড্রিঙ্ক করেছে বলে ওর এমন বমি হচ্ছে। ফাংচাওর মা তখন ফাংচাওকে বমি বন্ধ করার ওষুধ দেয়। আর ফাংচাও তখন কান্না করতে করতে বলে, আচ্ছা মা, লিনজি আর নিয়েছি ওরা আমার সঙ্গে এমনটা কেন করলো? আমি ওদের কি ক্ষতি করেছি? আমি সবসময় ভাবতাম আমরা তিনজনে যা করব সবসময় একসাথে করব, কিন্তু ওরা আমাকে না জানিয়ে কবে থেকে প্রেম করা শুরু করলো সেটা একবার আমাকে ওরা দুজনের কেউ বলল না। ওরা দুজন আমাকে এতটা পর করে দিল কিভাবে? ফাংচাওর মা বলে, আচ্ছা ফাংচাও, তুমি এত বড় হয়ে গেছো না, তুমি এখন বয় থেকে ম্যান হয়ে গেছো। তুমি জানো তুমি কতটা হ্যান্ডসাম দেখতে? ফাংচাও খুব খুশি হয়ে বলে, সত্যি? মা বলে, হ্যাঁ সত্যি তো। ফাংচাও বলে, তাহলে লিনজি নিয়েচিকে কেন ভালোবাসলো, আমাকে কেন ভালোবাসলো না? ফাংচাওর মা বলে, এগুলো আসলে ভালোবাসার ব্যাপার। তুমি আমাকেই দেখো না, আমি কত ট্যালেন্টেড ছিলাম, কত সুন্দরী ছিলাম, কিন্তু দেখো আমি তোমার বাবার মতো একটা লোককে ভালোবেসে বিয়ে করেছি। তুমি ভাবতে পারবে না কলেজে ইউনিভার্সিটিতে আমাকে কত হ্যান্ডসাম হ্যান্ডসাম দেখতে ছেলেরা প্রপোজ করেছিল, কিন্তু আমি সবাইকে রিজেক্ট করে তোমার বাবাকেই ভালোবেসে বিয়ে করেছি। তাহলে তুমি বলো। এটা নিয়ে মা আর ছেলে তখন অনেক হাসাহাসি করে। ওদের কাছে ওদের বাবা মোটেই হ্যান্ডসাম নয়। ফাংচাওর মা বলে, তুমি তো একদম আমার মতো সুন্দর দেখতে হয়েছো, তোমার বাবার মতো নও। ফাংচাও আবার মন খারাপ করে বলে, কিন্তু তবুও তো নিয়েছি আমার থেকে অনেক বেটার, না হলে লিনজি আমাকে চুজ না করে নিয়েছিকে কেন করলো? ফাংচাওর মা বলে, আমি তোমাকে এক্ষুনি বললাম না ভালোবাসা এসবের ওপর নির্ভর করে না। আচ্ছা ধরো এখন খুব বড়লোক একটা ছেলে, খুব লম্বা ফর্সা অনেক টাকাওয়ালা একটা ছেলে এসে যদি লিনজিকে প্রপোজ করে, তাহলে লিনজি নিয়েচিকে ছেড়ে কি সেই ছেলেটাকে ভালোবাসবে? ফাংচাও বলে, না না, এটা কখনোই সম্ভব নয়, আমাদের লিনজি এমন নয়। ফাংচাওর মা বলে, তাহলে এটাই তো আসল উত্তর, তুমি উত্তর পেয়ে গেছো। ফাংচাও বলে, কিন্তু তবু মা, আমার খুব কষ্ট হচ্ছে, ওদের দুজনকে একসঙ্গে দেখলেই আমার খুব কষ্ট হয়। ফাংচাওর মা বলে, তাহলে তুমি এখন খুব কান্না করো, দেখবে তোমার সব কষ্ট চলে যাবে। ফাংচাও তখন হাসতে হাসতে বলে, তুমি জানো আমি ওকে খুব মেরেছিলাম রেগে গিয়ে, আর আমি জিতে গেছি, আমি তাহলে ওর থেকেও বেশি স্ট্রং বলো? ওর মা বলে, হ্যাঁ তুমি আসলেই অনেক স্ট্রং। এভাবেই ফাংচাওর মা ফাংচাওকে বুঝিয়ে সুঝিয়ে আবারও নর্মাল করে দেয়। আর তারপরে মা ছেলে দুজন মিলে একসঙ্গে ড্রিঙ্ক করা শুরু করে। অন্যদিকে লিনজি আর নিয়েজিকে দেখা যায় ওরা দুজনে খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছে। আর সেখানে এসে ওরা দুজনে তখন সূর্যাস্ত দেখতে থাকে আর একসাথে খুব ভালো সময় কাটায়। পরের দিন সকাল হয়ে গেলেই ফাংচাও নিয়েচিকে ফোন করে আর ডর্মের নিচে ডাকে।
এদিকে ঠিক সেই সময়ে লিনজিও আসছিল ডর্মের নিচে নিয়েচির সঙ্গে দেখা করতে, কিন্তু ও এসে ওখানে শুনতে পায় ফাংচাও আর নিয়েচির মধ্যে আবারও ঝামেলা হচ্ছে, আর সেই ঝামেলাটা লিনজিকে নিয়েই হচ্ছে। ফাংচাও তখন নিয়েচি আর লিনজিকে স্বার্থপর বলে, কারণ ওরা দুজনে ফাংচাওকে ওদের দুজনের থেকে একদম আলাদা করে দিয়েছে। ওদের দুজনের এই প্রেমের সম্পর্ক ওরা ফাংচাওকে কিচ্ছু বলেনি। নিয়েচি ভালো স্কেটিং করতে পারে, নিয়েচিকে দেখতে বেশি সুন্দর বলে লিনজি নিয়েচিকে ভালোবেসেছে। কথাগুলো শুনে লিনজির তখন অনেক কষ্ট হচ্ছিল। ও বুঝতে পারে যে ওদের তিনজনের সেই সম্পর্কটা আগের মতো আর কোনোদিনও সুন্দর হবে না। ফাংচাও আরও বলে যে তুই এখানে ফিরে আসলি তবুও বাড়িতে গেলি না, মা বাবা তোদের ব্যাপারে আমাকে কত কিছু জিজ্ঞাসা করেছে, সেই সমস্ত উত্তর আমাকে দিতে হয়েছে, কেন তোদের হয়ে আমি এত কিছু করতে যাব। এগুলো শুনেই লিনজি তখন ওদের দুজনের সামনে ছুটতে চলে আসে, আর ঠিক সেই সময় ফাংচাও আর নিয়েচি দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ করে নেয়। আসলে এটা ফাংচাও আর নিয়েচি প্ল্যান করেছিল যাতে লিনজিকে একটু খেপানো যায়, আর ওদের দুজনের মধ্যে যে ঝামেলা মিটে গেছে এটা দেখে লিনজি আজকে ভীষণ ভীষণ খুশি। ওরা দুজনে ছেলে হলেও দুজনে বিভিন্নভাবে লাভ সাইন দিতে থাকে, যেটা দেখে লিনজির আরো বেশি করে হাসি পায়। ফাংচাও বলে, তাহলে চল এবার বাড়িতে, মা বাবা অপেক্ষা করছে তো। এরপর ওরা সবাই মিলে আবার বাড়িতে চলে আসে, আর ওরা সবাই মিলে এক জায়গায় হওয়া মানে সেখানে দারুণ দারুণ মজা করা। ফাংচাওয়ের বাবা আবার হেরে গলায় গান শোনায় সবাইকে, যদিও খুব বাজে গাইছিল, কিন্তু সবাই এমন ভাব করে যেন অনেক সুন্দর গাইছে। একসঙ্গে খুব সুন্দর সময় কাটিয়ে ওরা তিনজনেই আবারও গুড বাই জানিয়ে বেরিয়ে পড়ে। সব কিছু খুব সুন্দর করে কাটলেও ফাংচাওয়ের মনের ভেতর যে কষ্টটা ছিল সেটা এখনও রয়ে গেছে। এরপর ওরা সবাই মিলে আবারও চলে আসে ট্রেনিং করতে, যেমনটা ওরা আগে সব সময় করতো। সেই সময় ওখানে কোচ চলে আসে, আর কোচ আজকে একা আসেনি, সাথে করে নিয়ে এসেছে জুজুকে। জুজুর হাঁটুর অপারেশন হয়ে গেছে, সেই জন্য ও আবারও অল্প অল্প প্র্যাকটিস করার জন্য এখানে চলে এসেছে। অন্যদিকে সেই লিংফেংকে দেখা যায় আরও ঠাকুমাকে। বেশ অনেক মাস হয়ে গেছে লিংফেং বাড়ি থেকে সেরকম কোথাও বেরোয় না, খালি দোকানে আসে, খাবার নিয়ে আবারও চলে যায়। লিংফেংয়ের ঠাকুমা বারবার করে বলে লিংফেংকে পড়াশোনা করতে, কিন্তু লিংফেং ওই যে ট্রেনিং সেন্টার থেকে বাইরে বেরিয়ে এসছে তারপর থেকে আর কিচ্ছু করে না, সারাদিন বাড়িতে বসে থাকে। সেই জন্য এখন লিংফেংয়ের ঠাকুমা ওকে অনেক বকাঝকা করে। এমনই একদিন বোর্ডে একটা নোটিশ বেরোয় যেখানে 500 মিটারের একটা কম্পিটিশন হবে, আর সেখানে কোচ নিয়েচির নাম লিখিয়েছে। লিনজি বলে এবার নিয়েচিকে এই কম্পিটিশন খুব মন দিয়ে খেলতে হবে, তাতে করে নিয়েচি 500 মিটারের পরিবর্তে এবার 1000 মিটারের কম্পিটিশনও নাম দিতে পারবে। আর এখন ফাংচাও আগের মতোই ওদের সঙ্গে সবসময় ভালোভাবেই কথা বলে, যতই ওর মনের মধ্যে কষ্ট থাকুক না কেন। ও বাইরে সবাইকে দেখায় ও এই সমস্ত কিছু ভুলে গেছে। সেদিনই সন্ধেবেলা ফাংচাওয়ের কোচ ফাংচাওকে আলাদা ডেকে খুব বকাবকি করতে থাকে, কারণ ফাংচাও আগের মতো ভালো স্কেটিং করতে পারছে না। আসলে ফাংচাওয়ের মনের ভেতর অন্য রকমের একটা কষ্ট লুকিয়ে রয়েছে, তো সেই জন্য স্কেটিংয়ে ফাংচাও কিছুতেই মন দিতে পারছে না। কোচ বলে তোমার পার্সোনাল কি প্রবলেম চলছে আমরা কিন্তু সেটা দেখতে যাব না, আমরা দেখব তুমি মাঠে কীরকম রেজাল্ট আনো। তোমার যদি তার জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন হয় তাহলে তোমাকে সেটাই দেখাতে হবে, কিন্তু তোমাকে তোমার বেস্ট দিতে হবে। এরপর ফাংচাও ইনফার্মারিতে চলে যায়, যেটা ছিল সেই ট্রেনিং সেন্টারের ভেতরেই। ওখানে একজন ডাক্তার রয়েছে, সেই ডাক্তারের সঙ্গেই ফাংচাও এসেছে কথা বলতে। এই ডাক্তারটার নাম হচ্ছে সিমেই। এই ডাক্তারের কাছে এসে তখন ফাংচাও নিজের মনের দুঃখের কথাগুলো জানায়, যাতে করে ও নিজের মন থেকে একটুখানি হালকা হতে পারে। সমস্তটা শোনার পর সিমেই বলে আমার মনে হয় এই সব কিছু ভুলে গিয়ে তোমাকে আগে কম্পিটিশনটা মন দিয়ে খেলতে হবে। তুমি যদি একটা কম্পিটিশন মন দিয়ে খেলে জিততে পারো তাহলে দেখবে সেই জেতার আনন্দে তুমি সমস্ত দুঃখ ভুলে গেছো, তখন তোমার এই দুঃখের কথাগুলো আর মনেই পড়বে না। এটা শুনে ফাংচাও অবাক হয়ে জিজ্ঞাসা করে সত্যি? সিমেই বলে হ্যাঁ একদম সত্যি, এটা তো আমার সাথেও হয়েছে। কিন্তু ফাংচাও এই সমস্ত কিছু মেনে নিতে আর মানিয়ে নিতে অনেকটাই সময় লাগবে। পরের দিন ওইকে দেখা যায় ওই তখন বিছানায় খুব মন খারাপ করে বসেছিল, আর ফোনটাও ছুঁড়ে মেরেছে বলে ফোনটাও ভেঙে মেঝের ওপর পড়ে আছে। সেই সময় ছুটতে ছুটতে লিনজি ওখানে আসে, আর দরজাটা খুলে দেখে ওই এইভাবে বিছানায় বসে আছে। আসলে ওই অনেকক্ষণ দরজা খুলছিল না বলে জিনতিং খুব চিন্তা করছিল, আর জিনতিং লিনজিকে ফোন করে ডেকেছে। ওরা দুজন মিলে ওইকে বারবার করে জিজ্ঞাসা করে ওইয়ের কি হয়েছে, কিন্তু ওই কিছুই বলছিল না। তখনই লিনজিকে জড়িয়ে ধরে ওই পাগলের মতো কান্না করতে থাকে। জিনতিং আর লিনজি কিছুই বুঝতে পারে না যে ওইয়ের আসলে হয়েছেটা কি। তখনই গ্রুপের একটা মেসেজ থেকে জানা যায় যে ওইয়ের ঠাকুমা মারা গেছে, যাকে ওই এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতো।
নিজের ঠাকুমাকে হারানোর শোকে ওই সেদিন রাতে জ্বর চলে আসে। এরপর ওইকে হাসপাতালে ভর্তি করা হয় আর সেখানে ওই খুব কান্না করতে থাকে ও ঠাকুমার জন্য। কারণ ওই ঠাকুমা গ্রামে থাকে আর ওই অনেকটা দূরে আছে, সেই জন্য ওই ও ঠাকুমাকে শেষবারের জন্য দেখতে যেতেও পারল না। লিনজি ওইকে অনেক থামানোর চেষ্টা করে কিন্তু ওইকে সামলানোই যায় না। এইভাবে দেখতে দেখতে কম্পিটিশনের দিনটা চলে আসে আর ফাংচাও সেই জন্য অনেক চিন্তা হচ্ছিল, কারণ আজকে কম্পিটিশনে যোগ দিয়েছে ফাংচাও। এই সময় সিমেই ওখানে চলে আসে আর সাথে করে একটা সুতোর তৈরি নেকলেস, যেটা ও ফাংচাওকে দেয় আর বলে, তুমি জানো এটা পরলে কারোর আর কোনো টেনশন থাকে না। আমি উইশ করছি যে তুমি আজকের কম্পিটিশনটাতে ফার্স্ট হবে। এটা শুনে ফাংচাও অনেক খুশি হয়ে যায়। এরপর সেই কম্পিটিশনের ম্যাচ শুরু হয়ে যায় আর সেখানে সবাই মিলে দেখছিল ওই ম্যাচটা, আর ওর মধ্যে সিমেইও দাঁড়িয়েছিল। দেখা যায় বাকি সবার থেকে সিমেই অনেক বেশি এক্সাইটেড ফাংচাওয়ের জন্য, মানে ফাংচাওকে মনে মনে সিমেই পছন্দ করা শুরু করে দিয়েছে। সিমেইর মধ্যেকার এত বেশি এক্সাইটমেন্ট দেখে বাকিরাও খুব অবাক হয়ে যায় যে হঠাৎ করে এত ফাংচাওয়ের ফ্যান কবে থেকে হলো। আর এই কম্পিটিশনে সত্যি সত্যি ফাংচাও সেই ফার্স্ট হয়। সিমেই তখন ফাংচাওয়ের সঙ্গে দেখা করতে আসে আর সিমের সঙ্গে এখন কথা বলতে ফাংচাওয়েরও খুব ভালো লাগছে। ফাংচাও জিতেছে বলে নিয়েছি লিনজি, ওরাও খুব খুশি। আর ফাংচাওয়ের এত খুশি দেখে সিমেই সেও খুব খুশি হয়। তারপরে দেখতে দেখতে মেয়েদের কম্পিটিশনের দিনটা চলে আসে আর সেই জন্য আজকে লিনজি সে অনেক বেশি টেনশন করছে। কোচরা তখন লিনজিকে সাহস দেয় যে লিনজি ঠিকই করতে পারবে। এরপর মেয়েদের সেই কম্পিটিশন শুরু হয়ে যায় আর সেখানে লিনজি প্রথমে সবার লাস্টে ছিল, কিন্তু আস্তে আস্তে লিনজি স্পিড বাড়িয়ে সবার সামনে চলে যায়। কিন্তু তখন ওর পাশে আরেকটা মেয়ে ছিল যে খুবই জোরে জোরে স্কেটিং করছিল লিনজির মতোই। হঠাৎ করেই সেই মেয়েটা লিনজিকে হাত দিয়ে ধাক্কা মারার চেষ্টা করছিল, যাতে লিনজি পড়ে যায় আর কম্পিটিশন থেকে হেরে যায়। তখনই লিনজির মনে পড়ে যায় আগেরবার একটা কম্পিটিশনেও ওকে এইভাবেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সেই জন্য এবার লিনজি বুদ্ধি করে পাশ কাটিয়ে সামনে চলে যায় আর লিনজি প্রথম হয়। লিনজি জিতে গেছে বলে নিয়েছি আর ফাংচাও ওরা দুজনে তো দারুণ খুশি হয়েছে। লিনজির স্পিড দেখে আজকে কোচও বলতে বাধ্য হলো যে লিনজি অসাধারণ করেছে। লিনজির থেকেও আজকে বেশি খুশি হয়েছে নিয়েছি আর ফাংচাও, আর ওদের দুজনে খুশি দেখে লিনজিও যেন খুব খুশি হয়ে যায়। লিনজি আবারও ডর্মে চলে আসে কারণ ওর কম্পিটিশন করা হয়ে গেছে আর ও এসেই ওই সঙ্গে দেখা করে। ওই সুস্থ হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও মন মরা, কারণ ঠাকুমাকে তো খুব ভালোবাসতো, তাই এত সহজে কিছুতেই নিজে ঠাকুমার মৃত্যুটা মেনে নিতেই পারছে না। সারাক্ষণ শুধু দিন রাত জুড়ে ওই খালি কান্নাই করে। অন্যদিকে সেই লিংফেংকে দেখা যায় ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই লিনজির কম্পিটিশনে ফার্স্ট হয়ে যাওয়ার ভিডিওটা ওর সামনে আসে, যেটা দেখে লিংফেং তো খুব অবাক হয়ে যায় আর ওর খুব হিংসা হয় লিনজির ওপর, কারণ ওকে তো ট্রেনিং সেন্টার থেকে বাদ দিয়ে দিয়েছে আর এদিকে লিনজি কত কিছু অ্যাচিভ করছে। তখনই পাশের বাড়ির একটা আন্টি এসে ও ঠাকুমাকে বলে যে লিনজি নাকি কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, আর এই কম্পিটিশনে যারা ফার্স্ট হয় তারা অনেক অনেক টাকা পুরস্কার পায়। এসব শুনে ঠাকুমার তো তখন লিংফেং এর ওপর আরো বেশি করে রাগ হচ্ছিল, আর সাথে সাথে লিনজি যে এত এত টাকা জিততে পারছে তাই লিনজির টাকার প্রতিও খুব লোভ হচ্ছিল। এখন ঠাকুমার মনে হচ্ছে এই লিংফেংকে কাছে না রেখে লিনজিকে কাছে রাখলেই মনে হয় ভালো হতো, অনেক অনেক টাকা পাওয়া তো যেত। তাই সেই জন্য লিংফেং আর ঠাকুমার মধ্যেও খুব ঝামেলা লেগে যায়। লিংফেং তখন রেগে মেগে বাড়ি থেকেই বেরিয়ে যায়। এদিকে ঠাকুমার অনেক বয়স হয়েছে তাই শরীরটাও সবসময় খুব খারাপ থাকে। বয়স্ক ঠাকুমার কষ্ট করে রোজগার করা টাকাগুলো লিংফেং এসে গেম খেলে উড়িয়ে দেয়, আর সেরকমই আজকেও একটা ক্যাফেতে এসেছে গেম খেলতে। এখানেও ওর কিছু বন্ধুরা ওকে খেপায় যে লিংফেং এর দিদি লিনজি কম্পিটিশনে জিতছে আর সেখানে লিংফেং কিছুই করতে পারছে না। সেই জন্য লিংফেং এর তো তখন সবার উপরেই খুব রাগ হয়। সেদিনই অনেক রাত হয়ে গেলেও লিংফেং বাড়ি ফেরে না বলে ওর ঠাকুমা সেই ক্যাফেতেই লিংফেংকে খুঁজতে আসে, কিন্তু সেখানেও ও লিংফেংকে খুঁজে পায় না। তাই লিংফেং এর কিছু বন্ধুকে জিজ্ঞাসা করে যে লিংফেংকে ওরা দেখেছে কিনা। সেই ছেলেরা বলে যে লিংফেং নাকি বেইজিং এ গেছে। এটা শুনে ঠাকুমা তো খুব অবাক হয়ে যায়। এরপর ঠাকুমা আবারও বাড়িতে ফিরে আসে আর সেই সময় ঠাকুমার খুবই কাশি হচ্ছিল। হঠাৎ ঠাকুমা দেখতে পায় যে ঠাকুমার কাশির সাথে একটু একটু করে রক্ত বেরোচ্ছে, কিন্তু নিজের চিকিৎসা করানোর মতো সেই টাকাটুকুও ঠাকুমার কাছে নেই। পরের দিন সকাল হয়ে গেলে ওই এর নামে একটা পার্সেল আসে। এই পার্সেলটা নাকি ওই এর মা পাঠিয়েছে ওই এর জন্য। এদিকে ওই তো রুমের ভেতর মন খারাপ করে বসেছিল, তখনই ওখানে লিনজি আসে আর এই পার্সেলটা ওইকে দিয়ে দেয়।
ওই তখন পার্সেলটা খোলে, সেখানে ও ঠাকুমার হাতে লেখা একটা চিঠি পায়। ওখানে ঠাকুমা ওইকে উদ্দেশ্য করে লিখেছে, আমার তো অনেক বয়স হয়েছে, তাই আমি তোমার সঙ্গে আর দেখা করতে যেতে পারি না। শরীরটা আজকাল অনেক খারাপ থাকে, মনে হয় সময় ফুরিয়ে আসছে। আমি তোমার জন্য আমার হাতে তৈরি করা আরো অনেকগুলো ব্রেসলেট পাঠিয়েছি, যাতে তুমি সব সময় ঠাকুমার ভালোবাসায় থাকতে পারো। একটা ব্রেসলেট ছিঁড়ে গেলে তুমি আরেকটা পরবে, দেখবে আমি তোমার জন্য অনেক পাঠিয়েছি, কখনো শেষ হবে না। আর তুমি তোমার সব থেকে কাছের বন্ধু লিঞ্জি, ওকেও ব্রেসলেট দিও। আমার হাতে ব্রেসলেট পরতে ও তো খুব ভালোবাসে, তুমি বলেছিলে। পরের দিন সকাল হয়ে গেলেই ওই আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে, ঠিক আগের মতো হাসতে থাকে। আসলে ঠাকুমার থেকে ভালোবাসা পেয়ে ওই আবারও ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর ওই যে আবার আগের মতো হয়ে গেছে, এটা দেখে লিঞ্জি ভীষণ খুশি হয়। এরপর সবাই মিলে সেই কম্পিটিশনে চলে আসে, যেখানে আজকে 500 মিটারের কম্পিটিশনে নিয়েচির স্কেটিং করার কথা। আর সেই কম্পিটিশন শুরু হয়ে যায়, কিন্তু ঘটে যায় একটা অ্যাক্সিডেন্ট। স্কেটিং করতে করতেই নিয়েচি পড়ে যায়, আর নিয়েচিকে হসপিটালাইজড করতে হয়। নিয়েচির জন্য তখন লিঞ্জির অনেক বেশি চিন্তা হচ্ছিল। সেদিন কম্পিটিশন শেষ হয়ে গেলেই লিঞ্জি চলে আসে ফাংচাওর কাছে। ফাংচাও তখন জানায় যে নিয়েচির মা বাবা নিয়েচিকে বেজিংয়ে নিয়ে গেছে, ওখানে অনেক ভালো ভালো হসপিটাল আছে, তো সেই জন্য। এটা শুনে লিঞ্জি খুব অবাক হয়ে যায়, কারণ ওর নিয়েচির সঙ্গে আর দেখা করা হলো না। কারণ ট্রেনিং সেন্টার থেকে এইভাবে যখন তখন কোথাও চলে যাওয়া যায় না। তার থেকেও বড় কথা, মেনিসকাস নামের একটা খুব ইম্পর্টেন্ট হাড় যেটা পায়ে রয়েছে, সেই হাড়েই চোটটা লেগেছে নিয়েচির। যেটা শুনে লিঞ্জি তখন অনেক বেশি চিন্তা হচ্ছিল। সেই দিন সারা রাত ধরে লিঞ্জি অনেকগুলো মেসেজ করে নিয়েচিকে, কিন্তু নিয়েচি একটা মেসেজেরও রিপ্লাই করে না। সেই জন্য লিঞ্জির আরো বেশি করে চিন্তা হচ্ছিল। পরের দিন সকালবেলা লিঞ্জি আর ফাংচাও একসঙ্গে ক্যান্টিনে ব্রেকফাস্ট করছিল। তখনই নিয়েচি মেসেজ করে জানায় যে কালকেই ওর সার্জারি হয়ে গেছে, আর কিছুক্ষণ আগেই ওর জ্ঞান ফিরেছে। এটা জানতে পেরে লিঞ্জি অনেকটা নিশ্চিন্ত হয়। আর ফাংচাও খুব খুশি হয় যে নিয়েচির সার্জারি হয়ে গেছে, মানে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। পরের দিন সকালবেলা নিয়েচি আগের থেকে আর একটু ভালো হয়ে যায়, আর ওর মা হসপিটালেও দেখাশোনা করে। আর আজকে ফাংচাও লিঞ্জি দুজন মিলে আসে নিয়েচির সঙ্গে দেখা করতে। এদের দুজনকে দেখে নিয়েচি তো খুবই খুশি হয়ে যায়। আর ফাংচাও তো এসে নিয়েচির সঙ্গে ইয়ার্কি করা শুরু করে, যাতে নিয়েচির একটু বোরিং না লাগে। তবে ফাংচাও নিয়েচি আর লিঞ্জির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে ওদের দুজনকে একটু আলাদা সময় দেওয়া দরকার। সেই জন্য ফাংচাও বলে, তোরা কথা বল, আমি আসছি। ফাংচাও চলে গেলে লিঞ্জি তখন নিয়েচিকে জড়িয়ে ধরে, কারণ নিয়েচির জন্য লিঞ্জির অনেক চিন্তা হচ্ছিল। নিয়েচি বলে যে ডাক্তার এখন এটা বলেনি যে নিয়েচি আবারও স্কেটিং করতে পারবে। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়, নিয়েচি নিজের পায়ে ভালো করে দাঁড়াতেই পারে না। ডাক্তার এটা দেখে বেশ চিন্তিত হয়ে যায়, আর বলে অপারেশন তো সাকসেসফুল হয়েছে, কিন্তু নিয়েচির সেরে উঠতে অনেক বেশি সময় লাগছে, যেটা আসলেই খুব বেশি চিন্তার বিষয়। নিয়েচি বলে, আমি একজন অ্যাথলেট, আমি কি আবারও স্কেটিং করতে পারবো না? ডাক্তার বলে, আমি সেটা এখন কিছু বলতে পারবো না, তবে আমার যা মনে হয় শুধুমাত্র হাঁটা ছাড়া এই পায়ের ওপর আর কোনো প্রেশার না দেওয়াই ভালো। এটা শুনে নিয়েচি খুব অবাক হয়ে যায়, আর ওর খুব কষ্ট হয় যে ও স্কেটিং করতে পারবে না। আসলে স্কেটিং করতে গেলে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, আর পায়ের ওপর অনেক চাপ পড়ে। নিয়েচিকে তখন ওর মা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিয়েচির খুব রাগ হচ্ছিল। নিয়েচির মা তখন ব্যাগ থেকে একটা এন্ট্রান্স পরীক্ষায় বসার বই বার করে নিয়েচির দিকে এগিয়ে দেয়, আর বলে, আমাদের সবসময় লাইফে সেকেন্ড চয়েস রাখা উচিত। তুমি যদি আর কখনো স্কেটিং করতে না পারো, এটা তো তোমার প্ল্যান বি হিসেবে কাজ করবে। এটা শুনে নিয়েচির তখন অনেক কষ্ট হয়। এদিকে এত দূর থেকে শুধুমাত্র ফোনে কথা বলতেই লিঞ্জির ভালো লাগছে না, ও সবসময় নিয়েচির পাশে থাকতে ইচ্ছে করছে। এভাবে আরো এক সপ্তাহ কেটে যায়, কিন্তু নিয়েচির পায়ের কোনো উন্নতি হয় না। ডাক্তার নিজেই অনেক চিন্তায় পড়ে যায় নিয়েচির এই পায়ের অবস্থা দেখে। ডাক্তার বলে, তুমি মন থেকে তাড়াতাড়ি করে সেরে উঠতে চাইছো না, তুমি যদি মন থেকে শক্ত হও তাহলেই তুমি তাড়াতাড়ি ঠিক হতে পারবে। আমি তোমাকে বলছি, তুমি স্কেটিং এর কথা মাথা থেকে বাদ দিয়ে আগে শুধুমাত্র নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবো, এরপরে স্কেটিং এর কথা ভাববে। আসলে নিয়েচি মনে মনে একটু বেশি চাপ নিয়ে ফেলছে, যদি স্কেটিং করতে না পারে। ওদিকে আড়ালে নিয়েচির মার বাবা কথা বলে যে আমাদের ছেলেকে এই কম্পিটিশনে দেওয়াটাই উচিত হয়নি, অনেক আগে বিদেশে পাঠালে এই সব ঝামেলার মধ্যে পড়তে হতো না। পুরো 2 সপ্তাহ পরে আবারও লিঞ্জি আসে নিয়েচির সঙ্গে দেখা করতে, আর লিঞ্জিকে দেখেই নিয়েচি সেই বইগুলোকে লুকিয়ে রাখে। লিঞ্জি এটা দেখে খুব অবাক হয়ে যায় যে নিয়েচি কেন এন্ট্রান্স পরীক্ষার বই পড়ছে। নিয়েচি তখন বলে যে আমার মা এটা আমাকে পড়তে বলেছে প্ল্যান বি এর জন্য। লিঞ্জি এটা শুনে খুব অবাক হয়ে যায়, আর বলে, কেন, কি হয়েছে?
ডাক্তার কি বলেছে তুমি আর কখনো স্কেটিং করতে পারবে না? তাছাড়া তুমি এসব ভাবছো কেন? তুমি আগে সুস্থ হও, তারপর ঠিক তুমি স্কেটিং করতে পারবে, সব ঠিক হয়ে যাবে আগের মতো। এইভাবেই লিঞ্জি নিয়েজিকে সাহস দিতে থাকে। আসলে এই বইগুলো পড়া মানেই বিদেশে চলে যাওয়া, আর কিছুতেই লিঞ্জি এটা মেনে নিতে পারবে না যে ওকে ছেড়ে নিয়েজি বিদেশে চলে যাবে। ওদের এই পুরো কথাগুলোই আড়াল থেকে নিয়েজির মা শুনতে পায়। তখনই লিঞ্জি জল নেওয়ার জন্য বাইরে বেরোলে নিয়েজির মায়ের সাথে দেখা হয়ে যায়। নিয়েজির মা বলে, তুমি নিয়েজির গার্লফ্রেন্ড? তখন লিঞ্জি অনেক লজ্জা পেয়ে বলে যে হ্যাঁ। নিয়েজির মা বলে, তুমি যদি নিয়েজির সত্যিকারের গার্লফ্রেন্ড হও আর যদি সত্যি তুমি নিয়েজিকে ভালোবেসে থাকো, তাহলে নিয়েজিকে সাহস দাও। হয় ও স্কেটিং করুক ভালো করে, আর না হলে ওর জীবনের প্ল্যান বি, মানে ওর বিদেশে গিয়ে পড়া, সেটা যেন ও সফল করতে পারে। তুমি যদি সত্যি ওর ভালো চাও তাহলে তুমি ওর পাশে সবসময় থাকবে, আমি এটা আশা করব। এমন কথা শুনে লিঞ্জিরও মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ নিয়েজির বিদেশে চলে যাওয়াটা লিঞ্জির পক্ষে মেনে নেওয়াটা এতটাও সহজ হবে না। এরপরে হসপিটাল থেকে নিয়েজিকে ছেড়ে দেয়, কারণ হসপিটালের এক্সট্রা করে কোনো ট্রিটমেন্ট হবে না। এবার যা ট্রিটমেন্ট সব বাড়ি থেকেই করা যাবে। এই কথাটা নিয়েজি যে লিঞ্জিকে মেসেজ করে বা ফোন করে জানাবে, সেটাও ও করতে পারছে না, কারণ ওর ফোনটা ওর মা বাবা কেড়ে নিয়েছে। নিয়েজির মা বাবা নিয়েজিকে খুব বকাবকি করে যে নিয়েজি যেন এই স্পোর্টস বা স্কেটিং এসব কিচ্ছু নিয়ে না ভাবে। এবার নিয়েজিকে বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে। অন্যদিকে আজকে লিঞ্জি আবারও বেইজিংয়ে এসেছে নিয়েজির সঙ্গে দেখা করতে, কিন্তু যখনই নিয়েজির রুমে আসে, ওখানে এসে নিয়েজিকে আর দেখতে পায় না। এটা দেখে লিঞ্জি খুব অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে নার্সদের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু ওরা বলে যে নিয়েজিকে তো ডিসচার্জ করে দেওয়া হয়েছে। লিঞ্জি তখন তাড়াতাড়ি করে ফাংচাওর বাবাকে ফোন করে আর নিয়েজির বাবা মার নাম্বার চায়। তখনই লিঞ্জি নাম্বার পেয়ে সাথে সাথে নিয়েজির মাকে ফোন করে। লিঞ্জি ফোন করেছে এটা বুঝতে পেরে নিয়েজির মা ফোনটা সাথে সাথে কেটে দেয়। নিয়েজির মা সেই সময় কাটানোর জন্য ট্যাবটা নিয়েজিকে দেয়, কিন্তু নিয়েজি ওই ট্যাবের ভেতরেই উইচ্যাট লুকিয়ে রেখেছিল। ওখান থেকে নিয়েজি লিঞ্জির মেসেজ পায় যে ইন্টারন্যাশনাল টিম থেকে নিয়েজিকে ডাকা হয়েছে। এই সুযোগ যদি নিয়েজি মিস করে তাহলে সারা জীবনের জন্য নিয়েজি পস্তাবে। আর এই খবর দেওয়ার জন্যই লিঞ্জি আজকে হাসপাতালে এসেছিল। এই সময় ফাংচাও লিঞ্জির কাছে চলে আসে আর বলে তাড়াতাড়ি করে ওদেরকে নিয়েজিকে খুঁজতে বেরোতে হবে। আর সেই সময়ই নিয়েজি নিজের লাইভ লোকেশনটা পাঠিয়ে দেয় লিঞ্জিকে। এদিকে যে রাস্তা দিয়ে নিয়েজির বাবা নিয়েজিকে নিয়ে যাচ্ছিল, সেই রাস্তায় আজকে লম্বা ট্রাফিক জ্যাম। এই জন্য ওরা বেশি দূর এগোতেও পারে না। লিঞ্জি আর ফাংচাও তখন ওই ট্রাফিক জ্যামের মধ্যেই নিয়েজিকে খুঁজে বেড়াচ্ছিল। আর এভাবে খুঁজতে খুঁজতে ওরা দুজনে নিয়েজিকে খুঁজে পেয়েও যায়। ফাংচাও তখন নিয়েজিকে কাঁধে তুলে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে পালানো শুরু করে। আর নিয়েজির মা বাবা কিছু করতেও পারে না। যাওয়ার সময় লিঞ্জি চিৎকার করে বলে, সরি আঙ্কেল আন্টি। আর এভাবেই ওরা তিনজন মিলে ওখান থেকে ছুটতে পালাতে থাকে, যাতে ইন্টারন্যাশনাল ম্যাচে নিয়েজির নামটা অন্তত লেখাতে পারে। এরপর নিয়েজি তো আবার হসপিটালে চলে আসে, আর নিয়েজিকে যে ওরা এইভাবে এনেছে এটা জানার পর কোচ তখন ফাংচাও আর লিঞ্জিকে খুবই বকাবকি করে। আর ওদের ওপর নিয়েজির মা বাবা ওরাও খুব রেগেছিল। এরপর ফাংচাও আর লিঞ্জি ওরা চলে আসে সিমেই নামের ওই ডাক্তারের কাছে। এসে জিজ্ঞাসা করে যে হাঁটুতে অপারেশন হয়েছে, তো এই অপারেশনটা হওয়ার পর কি কি এক্সারসাইজ করলে তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়। মেয়ে তখন সবটা বলে দেয় যে কি কি করলে নিয়েজি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এদিকে নিয়েজির মা বাবা নিয়েজির অনেক খেয়াল রাখে, কিন্তু নিয়েজির ওপর ওরা দুজনেই আসলে মনে মনে রাগ করে আছে। পরের দিন সকাল থেকেই নিয়েজি একটু একটু করে চেষ্টা করছে হাঁটতে পারার জন্য, কারণ ওকে নিজের দুই পায়ে উঠে দাঁড়াতেই হবে। পুরো সময়টাই লিঞ্জি নিয়েজির পাশে আছে। এমনই একদিন ফাংচাও ছুটতে চলে আসে লিঞ্জির কাছে আর বলে নিচে কেউ একজন এসেছে লিঞ্জিকে খোঁজ করছে। এরপর ফাংচাও আর লিঞ্জি নিচে নেমে আসে। তখন একটা ছেলে বলে, আমি লিংফেং এর বন্ধু। এই ছেলেটাও লিংফেং যে গ্রামে থাকে সেই গ্রামেই থাকে। ছেলেটা বলে যে লিংফেং এ নাকি বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন হসপিটালে ভর্তি রয়েছে। এই বেইজিং শহরে লিংফেং এর তো আপন বলতে কেউ নেই, সেই জন্যই ছেলেটা এসেছে লিঞ্জির কাছে। লিঞ্জি বলে, আমি যাব না, আমি গেলে আরো সমস্যা বাড়বে। ছেলেটা তখন খুব করে লিঞ্জিকে রিকোয়েস্ট করতে থাকে যেন লিঞ্জি যায়। এরপরে লিঞ্জি ফাংচাওয়ের সঙ্গে হসপিটালে চলে আসে। সেখানে ডাক্তার বলে যে লিংফেং এর পেটে নাকি একটা স্টিলের রড ঢুকে গেছে, আর সেটাকে এক্ষুনি সার্জারি করতেই হবে। লিঞ্জির সাথে ওদের ট্রেনিং সেন্টারের আরেকটা যে কোচ রয়েছে সেও এসেছে। তবে এসব রড ফড ঢুকে গেছে পেটে, এসব শুনে তো খুব ভয় পেয়ে যায় লিঞ্জি। তখনই দেখা যায় যে লিংফেং এর অবস্থা সত্যি খুব খারাপ, আর পেটের ভেতরে একটা রড ঢুকে রয়েছে, যেটা দেখে খুব ভয় পেয়ে যায় লিঞ্জি। কিছুক্ষণ পরে সেই কোচ এসে লিঞ্জিকে বলে যে সার্জারিটা হবে সেখানে অনেকটা টাকা লাগবে।
লিঞ্জির তো এখন আর কোনো উপায় নেই, তাই নিজের জমানো টাকাটাই ওকে এখন খরচ করতে হবে। এরপর লিঞ্জি আর ফাংচাও অপেক্ষা করতে থাকে কখন সার্জারি শেষ হবে। লিঞ্জি বলে নিয়েচিকে ফাংচাও যেন এইসব কিছু না বলে, কারণ নিয়েচি যদি এটা জানতে পারে তাহলে লিঞ্জির ওপর অনেক রেগে যাবে। এদিন রাত হয়ে গেলে লিঞ্জি নিয়েচির সঙ্গে চ্যাটে কথা বলতে থাকে, তবে এখনো বলে না লিংফেং এর সার্জারির ব্যাপারে, আর সেখানে যে লিঞ্জি টাকা দিয়েছে কিচ্ছু বলে না। এমনই বেশ কিছুদিন পরে লিংফেং সুস্থ হয়ে গেলে ওর সঙ্গে দেখা করতে আসে লিঞ্জি। লিংফেং জানতে পেরে গেছে যে ওর সার্জারির সমস্ত টাকা দিয়েছে লিঞ্জি, সেই জন্য লিঞ্জির সঙ্গে আজকে আর একদম খারাপ ব্যবহার করে না। লিংফেং তখন অনেক ইমোশনাল হয়ে যায় আর নিজের এত বছরের সমস্ত ভুলের জন্য সরি চায় লিঞ্জির কাছে। এরপর লিঞ্জি আবারও ফিরে আসে সেই আগের ট্রেনিং সেন্টারে, আর সেখানে কোচের সঙ্গে বসে নিজের মন খারাপের কথা বলতে থাকে। এগুলোই বলে যে নিয়েচির অনেক শরীর খারাপ, তবে আগের থেকে অনেকটা ভালো আছে। এমনই একদিন হান আসে লিঞ্জির সঙ্গে দেখা করতে, আর হানকে এতটা হাসি খুশি দেখে লিঞ্জিও খুব খুশি হয়ে যায়। হান এখন নতুন একটা ব্যবসা চালু করেছে, আর সেখান থেকেই ও বেশ টাকা রোজগার করছে। এটা শুনে লিঞ্জি অনেক খুশি হয়ে যায় যে হান নিজের আরেকটা স্বপ্ন খুঁজে পেয়েছে। হান তখন নিজের নতুন গাড়ি লিঞ্জিকে চড়ায়। তখন নিয়েচিও সেই ট্রেনিং সেন্টারের সামনে চলে আসে, কারণ আজ থেকে লিঞ্জি এখানে আছে বলে এখন নিয়েচিও এই ট্রেনিং সেন্টারেই থাকবে। অন্যদিকে লিঞ্জি সোজা চলে আসে ফাংচার বাবার সঙ্গে দেখা করতে, আর অনেকদিন পর দেখা হয়ে খুব খুশি হয়ে যায় দুজনে। লিঞ্জি এরপর ফাংচার বাবার সঙ্গে সেই ট্রেনিং সেন্টারে আসে যেখানে একদম ছোটবেলায় লিঞ্জি ট্রেনিং করত। এখানে এসে দেখা যায় যে জুজু প্রত্যেকটা বাচ্চার ট্রেনিং দিচ্ছে, মানে জুজু এখন সবার কোচ হয়ে গেছে। এটা দেখে লিঞ্জি একদম অবাক হয়ে যায়। আসলে জুজুর হাঁটুর অপারেশনের পর থেকে ও আর পায়ে কোনো এক্সারসাইজ করতে পারে না, তাই ও এখন কোচ হয়ে গেছে। সেই সময় জুজু লিঞ্জির দিকে তাকিয়ে হাসে, আর বোঝা যায় যে এই কাজটা করতেও জুজু অনেক বেশি ভালোবাসছে। ও স্কেটিং করতে পারবে না তো কি হয়েছে, ও আরো বড় বড় স্কেটার তৈরি করবে। এরপর তিনজন মিলে ওই ট্রেনিং সেন্টারের বাইরে বেরোয়, আর হান এখনও জুজুর সঙ্গে কথা বলতে গেলে লজ্জা পায়। এরপর হান ওখান থেকে চলে যায়। জুজু তখন লিঞ্জিকে বলে, আমি একটা জিনিস শিখেছি, জীবনে কখনো হেরে যেতে নেই। প্রত্যেকটা মুহূর্তে আমাদের হয়তো মনে হবে যে আমাদের জীবনের আর কিচ্ছু বাকি নেই, কিন্তু তখনই ঠিক একটা আলো কোথা থেকে উঠে আসবে, আর সেই আলোটা এসে আমাদের জীবনটা আবার নতুন করে আলোকিত করবে। ঠিক যেমন আমি আমার নতুন স্বপ্ন খুঁজে পেয়েছি, নিয়েচিও একদিন নিজের জীবনের স্বপ্ন ঠিক খুঁজে পাবে। এটা শুনে লিঞ্জি খুব খুশি হয়ে যায়। এরপরে জুজু ওখান থেকে বাই জানিয়ে চলে যায়। এদিকে নিয়েছি সে তো চারিদিকে লিঞ্জিকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। লিঞ্জি এরপর ফাংচার বাড়িতে চলে আসে আর ওর মা বাবার সঙ্গে বসে একসাথে লাঞ্চ করে। সেদিন রাত হয়ে গেলে নিয়েছি একটা জায়গায় বসে খুব মিস করতে থাকে লিঞ্জিকে, কারণ ও এখনো লিঞ্জিকে খুঁজে পায়নি। সেই সময় বাড়ি থেকে লিঞ্জি বেরিয়ে যায় আর চারিদিকে নিয়েচিকেই খুঁজছিল, কারণ কোচ ফোন করে বলেছে যে নিয়েচি এখানে এসেছে লিঞ্জিকে খুঁজতে। লিঞ্জি তখন মেসেজ করে নিয়েচিকে বলে, কোথায় আছো তুমি, তোমার আবারও বেজিংয়ে ফিরে যাওয়া উচিত। নিয়েচি কান্না করতে করতে বলে, আমি তোমাকে দেখতে চাই লিঞ্জি। লিঞ্জি যখন দেখে নিয়েচি এত কান্না করছে, তখন লিঞ্জি আর নিজেকে কিছুতেই সামলে রাখতে পারে না। আর ঠিক তখনই অনেকটা দূরে ও নিয়েচিকে দেখতে পায়, আর সেই সময় নিয়েচি ও দূর থেকে লিঞ্জিকে দেখতে পায়, আর তারপরে ওরা দুজন দুজনের দিকে ছুটতে চলে আসে আর এসে জড়িয়ে ধরে দুজন দুজনকে খুবই কান্না করতে থাকে। বলে, আমি তোমাকে খুব মিস করেছি, তুমি আমাকে ছেড়ে কেন এখানে চলে এসেছো লিঞ্জি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে লিঞ্জি যে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতো সেখান থেকে কোচ লিঞ্জিকে পাঠিয়ে দিয়েছে, কারণ বিগত কয়েকদিন ধরে লিঞ্জি বেশি করে সময় কাটাচ্ছিল নিয়েচির সঙ্গে, আর সেদিন কম্পিটিশনেও লিঞ্জি খুব বাজেভাবে হেরে যায়। তাই কোচ লিঞ্জির ওপর খুব রেগে যায় আর আবারও পাঠিয়ে দেয় এই ট্রেনিং সেন্টারে। এই কথাটা লিঞ্জি নিয়েচিকে এই জন্যই বলেনি, কারণ নিয়েচি যদি জানতে পারে নিয়েচির জন্য এরকম হয়েছে তাহলে নিয়েচি অনেক কষ্ট পাবে। তাই তো কাউকে কিছু না জানিয়েই লিঞ্জি এখানে চলে এসেছে। আর এটা জানার পরে নিয়েছি সে আর ওখানে না থেকে লিঞ্জিকে খুঁজতে চলে এসেছে, আর আজকে অবশেষে দুজনে দেখাও হয়েছে। আজকে দুজন দুজনকে এতটা কাছে পেয়ে ওরা দুজনেই ভীষণ খুশি। তখনই দুজন দুজনকে প্রথমবারের মতো কিস করে। এমনই একদিন লিঞ্জি আর নিয়েচি দুজন মিলে একসঙ্গে খুব সুন্দর ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, আর এটা যখন জো দেখতে পায় ও তো খুব খুশি হয়ে যায়। এটা লিঞ্জি দেখেও খুব অবাক হয়ে যায়, কারণ নিয়েচি এটা আপলোড করেছে। ফাংচাও আর লিঞ্জি তারপর আবারও বাড়িতে আসে, আর ওরা দুজনে রান্নাঘরে মজা করতে থাকে। আর ওদের দুজনের মধ্যে এই বন্ধুত্ব দেখে ফাংচাওর মা বাবাও খুব খুশি হয়।
মনে আছে সেই যে হান জুজুকে প্রপোজ করেছিল, সেই জুজু এখন ফাইনালি হানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে আর ওরা দুজনে এখন প্রেম করছে একে অপরের সাথে। আর ওই যে সেই বাচ্চা মেয়ে ওই সে প্রেম করছে জিনের সঙ্গে, যে জিন ফাংচার অনেক ভালো বন্ধু ছিল। তারপর সেই অলিম্পিকে খেলা একসঙ্গে জিনতিং আর গাওকাই, ওরা দুজনে এখন একসঙ্গে প্রেম করছে। আর সবার শেষে ফাংচাও, সে কিন্তু সেই ডাক্তার সিমের সঙ্গে এখন প্রেম করছে। আর এভাবেই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। আর সবার শেষে দেখানো হয় এই ড্রামার যতগুলো চরিত্র রয়েছে সেই সমস্ত চরিত্র একসঙ্গে স্কেটিং করছে। আর ঠিক এমনই সুন্দর একটা মুহূর্ত দেখিয়ে আজকে পুরো ড্রামাটাই শেষ হয়ে যায়।